রাত 11টা বাজে। ডিনার সেরে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিল আকাশ। মৃদুমন্দ হাওয়া বইছে, চাঁদ মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। সামনের গাছগুলো থেকে ভেসে আসছে ঝিঝির স্বর। বহু দূরে দপদপ করে জ্বলছে একখানা ল্যাম্পপোস্ট। ব্যালকনিতে দাঁড়িয়ে ভবিষ্যতের অনিশ্চিত চিন্তায় মগ্ন ছিল আকাশ। মনের মধ্যে দোলাচল চলছিল। হঠাৎ সমস্ত নীরবতাকে ছিন্ন করে ওর ফোনটা ঝনঝন করে বেজে উঠল। মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল একটা আননোন নাম্বার ফুটে উঠেছে। নাম্বারটা দেখে কোনো আত্মীয় পরিজনের নাম্বার বলেও মনে হচ্ছে না। একটু বিরক্তভাবেই ফোনটা ধরল আকাশ। ঝাঁঝালো গলায় বলল, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে একটা মেয়ের মিষ্টি স্বর ভেসে এলো। হ্যালো রাজু, আমি পায়েল বলছি। বিরক্তিকর। এই দুশ্চিন্তার সময়ে এইসব উটকো কল মোটেই ভালো লাগে না আকাশের। তাই রং নাম্বার বলেই সে ফোনটা কেটে দিল। অপরপক্ষকে আর কিছু বলার সুযোগই দিল না। MS পাশ করে 1 বছর হাউস স্টাফ, তারপর রুরাল বন্ডে একটা হাসপাতালে জয়েন করতে চলেছে আকাশ। হরিনারায়ণপুর নামে একটা গ্রাম। আকাশের আদি বাড়ি উত্তর কলকাতায়। সেখানেই ওর জন্ম থেকে বড় হয়ে ওঠা। রাতের ঘন অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে নানা চিন্তা আকাশের মাথায় আসছিল। কেমন হবে হরিনারায়ণপুর জায়গাটা? ওখানের মানুষরাই বা কেমন হবে? যদিও 3টে বছর কাটিয়েই সে ফিরে আসবে নিজের শহরে। এখানে সুযোগ সুবিধা, যশ, খ্যাতি সব কিছুই অনেক বেশি। প্রাইভেট প্র্যাকটিসের স্কোপটাও বেশি। তাছাড়া প্রাইভেট নার্সিংহোম বা সরকারি হাসপাতাল তো আছেই। কিন্তু এই 3টে বছর গ্রামের পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে তো? এইসবই চিন্তাভাবনায় ওর মেজাজটা একটু চুলকে ছিল। সেই অবস্থায় এই কল। একটু রুড ব্যবহারই করে বসলো সে, না হলে হয়তো একটু ভদ্রভাবে কথা বলতো। 26-27 মতো বয়স হলেও আকাশ এখনো সিঙ্গেল। এতদিন বইয়ের পাতায় মুখ গুজে পড়ে থাকা আকাশের জীবনে প্রেম আসেনি। 2-1 জন যে প্রপোজ করেনি তা নয়, তবে কেউই ওর মনের মধ্যে সেভাবে জায়গা করে নিতে পারেনি। তবে আজকাল মাঝে মাঝে আকাশের মনে হয় একটা রিলেশন হলে মন্দ হতো না। এইসবই ভাবতে ভাবতে সে বেডরুমে এসে ঢুকল। বিছানা পেতে যখন সে ঠিক শুয়ে পড়ার উপক্রম করছে, তখনই দ্বিতীয়বার সেম নাম্বার থেকে কলটা এলো। এবারে সে আর ততটা বিরক্তি দেখালো না। ফোনটা ধরে ভদ্রভাবে বলল, হ্যালো, বলুন। মেয়েটা বলল, সরি, আপনাকে আবার বিরক্ত করলাম। কিছু মনে করলেন না তো? মেয়েটার গলার স্বর ভীষণ মিষ্টি। আকাশের মনে হলো ফোনের ওপারে যেন সেতার বাজছে। ওর মনের সব বিরক্তি এক নিমেষে উধাও হয়ে গেল। বলল, আরে না না, বরং আমারই সরি বলা উচিত। আপনার সঙ্গে ওই রকম ব্যবহার করলাম তখন। মেয়েটা হাসল, বলল, কি যে বলেন না আপনি! ডিস্টার্ব করলাম আমি, আর ক্ষমা চাইবেন আপনি? যাই হোক, ভুল করে ফোনটা যখন লেগেই গেল, তখন আপনার সঙ্গে আলাপ হতে পারে কি? আকাশ বুঝল মেয়েটা ওর সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে। অন্য সময় হলে সে বিশেষ পাত্তা দিত না, কিন্তু আজকে মেয়েটার সঙ্গে কথা বলার একটা ইচ্ছা যেন ওকে পেয়ে বসল। বলল, নিশ্চয়ই পারেন। আমার নাম পায়েল, পায়েল বোস। আপনি? আমার নাম আকাশ রায়। আচ্ছা, গলা শুনে আপনার বয়স খুব বেশি বলে মনে হচ্ছে না। আপনি ব্যাচেলর নাকি ম্যারিড? প্রশ্নটা শুনে মুচকি হাসল আকাশ। ওর মনের ভিতরে কয়েকটা ডলফিন যেন অজান্তেই নেচে উঠল। বলল, না, আমি ব্যাচেলার। এই সদ্য চাকরিতে জয়েন করতে চলেছি। সেটেল হলে বিয়ে করার ডিসিশন রয়েছে। অবাক হওয়া গলায় পায়েল বলল, ও আচ্ছা, দারুণ ব্যাপার তো। কিসের চাকরি জানতে পারি কি? কিছুদিনের মধ্যেই একটা হাসপাতালে ডাক্তার হিসেবে জয়েন করতে চলেছি।
এমনই কিছু শোনার প্রতীক্ষাতেই যেন ছিল পায়েল। বিস্মিতভাবে বলল, ওয়াও, আই রেসপেক্ট দি ডক্টরস ভেরি মাচ। আপনি কি করেন? পড়াশোনা? পড়াশোনা কমপ্লিট করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। একা মানুষ, নিজের খরচটুকু ভালোভাবেই চলে যায়। এই একটা কথাতেই আকাশের মনের ভিতরে মেয়েটা যেন অনেকটা জায়গা করে নিল। আকাশ বলল, কোনো মেয়ে স্বাবলম্বী হয়ে নিজের জীবন কাটাচ্ছে, এটা শুনলে আমার খুব ভালো লাগে। পায়েল হাসল, বলল, ওই আর কি, যার কেউ নেই তার ঈশ্বর আছেন। পায়েলের সঙ্গে আকাশের পরিচয়ের প্রাথমিক পর্বটা অনেকটা এরকমই ছিল। সেদিন ফোন রাখার আগে পায়েল বলেছিল, আমি যদি আপনাকে মাঝে মাঝে ফোন করি, আপনার অসুবিধা হবে না তো? আমি যতদিন না পর্যন্ত ডিউটিতে জয়েন করছি ততদিন পর্যন্ত ফ্রি আছি, ফোন করতে পারেন। আমারও কিছুটা টাইম কাটবে। আচ্ছা, তাই হোক, এই টাইমেই করব। আমি এই টাইমটা ফাঁকা থাকি, নাহলে সারাদিনই খুব ব্যস্ত থাকতে হয়, বুঝতেই পারছেন। প্রাইভেট সেক্টরে চাকরি, ভীষণ চাপ থাকে। আচ্ছা, তাই হোক। ফোন কেটে দিল পায়েল। এরপর থেকে রাত ঠিক 11টা বাজলেই আকাশের কাছে পায়েলের ফোন আসে। দিনের বেলায় নম্বরটাতে 2-1বার ট্রাই করে দেখেছে আকাশ, ফোন সুইচ অফ বলছে। এই নিয়ে আকাশ অবশ্য কোনো প্রশ্ন করেনি, কারণ দিনের বেলা অফিস থাকলে ওর ফোন সুইচ অফ থাকে, এটা পায়েল আগেই বলে দিয়েছিল। সেদিনের সেই প্রাথমিক পরিচয় কয়েকদিনের মধ্যে সিঁড়ি বেয়ে ক্রমশ গভীর হতে শুরু করেছে। এই কদিনে পায়েলের ব্যাপারে অনেক কিছুই জেনেছে আকাশ। পায়েলের বাবা মা কেউই নেই, একটা অনাথ আশ্রমে মানুষ। নিজের চেষ্টায় একা হাতে লড়াই করতে করতে সে আজ নিজের মাটিটাকে শক্ত করতে পেরেছে। অনেক কুপ্রস্তাব এসেছে জীবনে, সেসব অগ্রাহ্য করে সে ভদ্রভাবে সমাজে বাঁচতে চেয়েছে। শুনতে শুনতে আকাশের কেমন যেন মায়া পড়ে গেছে পায়েলের উপরে। সেদিন রাতে পায়েল ফোন করতেই আকাশ জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি কোথায় থাকো জানতে পারি কি? এতদিন কথা হচ্ছে, কিন্তু এটা তুমি আমাকে কখনোই বলনি। পায়েল হাসল, বলল, তুমিও তো বলনি। আগে তুমি বলো, তুমি কোথায় থাকো? রেগুলার কথা হলেও আকাশ এক্ষুনি নিজের বাড়ির ঠিকানাটা ওকে জানাতে চাইল না। তাই একটু কাব্য করে বলল, সূর্যের আলো আর চাঁদের জ্যোৎস্না ভরা ঘরে মা বাবার সাথে থাকি। এবার বলো তুমি। পায়েলও পাল্টা হেয়ালি করেই বলল, আমি তো ঠান্ডা ঘরের বাসিন্দা, সূর্যের আলো আমায় ছুতে পারে না, আমার বন্ধুদের সাথে থাকি। আকাশ হাসল, ব্যঙ্গে সুরে বলল, তুমি আন্টার্কটিকায় থাকো নাকি? হতেও পারে। ও, তাহলে তো আমরা দুই মেরুর বাসিন্দা। না চাহিলে যারে পাওয়া যায়, তেয়া গিলে। তারপরে আরও কয়েকটা দিন কেটে গেছে। ওর হাসপাতালে জয়েনিংয়ের তারিখ ক্রমশ এগিয়ে এসেছে। সেদিন রাতে ওর মনটা খুব আনচান করছিল। সবাইকে ছেড়ে যেতে হবে এ কথা ভাবলেই মনটা কেমন খারাপ হয়ে যাচ্ছিল। সেদিন পায়েল ফোন করতেই আর থাকতে না পেরে পায়েলকে বলে বসল, এতদিন তো কথা হচ্ছে, প্রায় 2 মাস, অথচ আমি আজ পর্যন্ত তোমাকে দেখিনি। আমি তোমার সঙ্গে একবার দেখা করতে চাই। আকাশ জানতো সে হতাশ হবে, আর হলোও তাই। পায়েল বলল, এক্ষুনি দেখা করতে পারবো না গো, আমি নিরুপায়। তবে তুমি তো ডাক্তার, দেখবে একদিন না একদিন ঠিক দেখা হয়ে যাবে। কেন? ডাক্তার হলেই কিভাবে দেখা হবে শুনি? ডাক্তারের কাছে তো রুগীকে আসতেই হয়, তাই আমাকেও একদিন তোমার কাছে আসতে হবে। আকাশ একটু থমকে গেল, বলল, এই তোমার কি কোনো অসুখ আছে? হ্যাঁ, খুব বড় অসুখ। এই অসুখ আর কখনোই সারবে না। পায়েলের অসুখটা কি জিজ্ঞেস করার সাহস হলো না আকাশের। এত সুন্দর একটা মিষ্টি মেয়ে, সে কিনা শরীরে এমন একটা রোগ পুষে রেখেছে যা কখনো সারবে না।
এটা ভেবেই ওর মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। সে জানে সব অসুখ সারানোর পদ্ধতি মেডিকেল সায়েন্সেরও জানা নেই, তবু সান্ত্বনা দিয়ে বলল, তুমি এত ভেঙে পড়ো না, তোমার অসুখ আমি ঠিক সারিয়ে তুলব। হালকা হেসে পায়েল বলল, আচ্ছা, তুমি হাসপাতালে জয়েন করো, তারপর আমি তোমার সঙ্গে দেখা করব। প্রমিস? একদম পাক্কা প্রমিস। ফোন কাটার পরে খানিকক্ষণ স্তম্ভিতভাবে বসে রইল আকাশ। যাকে সে ভালোবেসে মনের মধ্যে জায়গা দিয়েছিল, তার এরকম একটা অসুখ আছে সেটা সে জানতই না। পায়েলকে হারিয়ে ফেলতে হবে ভাবলেই ওর বুকের ভিতরে কতকটা হাওয়া এসে ঢুকে পড়েছিল। আজ 2 দিন হলো নতুন হাসপাতালে শিফটিং হয়ে এসেছে আকাশ। হাসপাতালটা যতটা খারাপ হবে সে ভেবেছিল ঠিক ততটাও নয়, বরং বেশ ভালোই বলা যায়। ওটি, মর্গ সবই রয়েছে হাসপাতালে, কেবল ডাক্তারেরই অভাব। সেই একমাত্র ডাক্তার, আর আছে একজন নার্স ও একজন স্টাফ। কোয়ার্টারে গোছগাছ করতে করতেই প্রথম দিনটা কেটে গেল। দ্বিতীয় দিন থেকে পুরো দমে কাজে লেগে পড়ল আকাশ। প্রথমে গোটা হাসপাতালটাকে ঘুরে ঘুরে দেখল, তারপর হাসপাতালের স্টাফ রঘুকে নিয়ে মর্গে গেল। মর্গের এক পাশে রয়েছে ফ্রিজিং বক্স, বেওয়ারিশ লাশগুলো ওখানেই রাখা থাকে। কয়েকদিন হলো একটা খবর হামেশাই চোখে পড়ছে আকাশের। এইসব গ্রামাঞ্চলের হাসপাতাল থেকে লাশ পাচার আজকাল একটা বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এখানেও সেরকম কিছু হচ্ছে কিনা জানার জন্য রেজিস্টার দেখে ফ্রিজারে রাখা লাশের সংখ্যা সে মিলিয়ে নিতে চাইছিল, কারণ এরপরে কিছু ঘটলে তার সমস্ত দায় এসে পড়বে আকাশের কাঁধে। আর এই সব ঝুটঝামেলা সে মোটেই চায় না। কিন্তু রঘুকে এসব বুঝতে দেওয়া যাবে না, তাই ওর দিকে তাকিয়ে মজার ভঙ্গিতে বলল, যাও রেজিস্টারটা নিয়ে এসো, কেস হিস্ট্রি দেখে এই লাশগুলোর সঙ্গে পরিচয় করা যাক। রঘু রেজিস্টার নিয়ে ফিরে আসতেই একের পর এক ফ্রিজারের বাক্সগুলোকে টেনে টেনে খুলতে লাগলো আকাশ। রেজিস্টার আর ছবি দেখে রঘু লাশগুলোর নাম আর কেস হিস্ট্রি বলে দিতে লাগলো। গোটাচারেক বক্স খোলার পরে সে যখন পঞ্চম বক্সটাতে এসে পৌঁছেছে, তখন রঘু বলল, এই কেসটা খুব মর্মান্তিক। আমাদের হাসপাতালে তো একজন মাত্র ডাক্তার। আপনার আগের ডাক্তারবাবু সেদিন ছুটিতে ছিলেন, আর এই কারণেই বিনা চিকিৎসায় একে মরতে হয়। ওকে অন্য হাসপাতালে ট্রান্সফার করার মতো কেউ ছিল না সেদিন। আক্ষেপে মাথা নেড়ে বাক্সটা খুলে ফেলল আকাশ। বক্সের ভিতরে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে একটা মেয়ে। কি জীবন্ত আর নিষ্পাপ লাগছে মেয়েটার মুখখানা। রঘু বলল, এই মেয়েটার নাম পায়েল বসু। আমাদের পাশের পাড়াতেই থাকতো। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। মাস 4 আগে রাত 11টার দিকে হঠাৎ প্রচণ্ড টাইফয়েড নিয়ে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে আসার পরেও অনেকক্ষণ বেঁচে ছিল মেয়েটা। আমি স্যারদের সাথে থাকতে থাকতে যেটুকু শিখেছিলাম সেই বিদ্যে থেকেই 2-1টা ওষুধ দিয়েছিলাম, কিন্তু বাঁচাতে পারেনি। বলতে গেলে বিনা চিকিৎসায় মেয়েটা মারা যায়। অনাথ মেয়ে বলে ওর লাশটাকে নিয়ে যাওয়ার লোকও পাওয়া যায়নি। সে থেকে এখানেই রাখা আছে। আকাশের ভ্রু কুঁচকে গেল। নামটা বার দুই মনে উচ্চারণ করল। এই পায়েল সেই পায়েল নয় তো? না না, তা কিভাবে হয়? যার সঙ্গে তার রোজ কথা হয় সে কিভাবে মৃত হতে পারে? বলল, সত্যি একটা দারুণ কোইন্সিডেন্স। আমারও এখানে আসার বেশ কিছুদিন আগেই একজনের সাথে পরিচয় হয়েছে, আর তার নামও পায়েল। সেও প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আর সেও অনাথ। রঘু বলল, তাই? তার বাড়ি কোথায়? রঘুর প্রশ্নটা শুনেই হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো একটা কথা মনে পড়ে গেল আকাশের। ওর সারা শরীরটা কাঁটা দিয়ে উঠল। পায়েল বলেছিল ও খুব ঠান্ডা একটা ঘরে ওর বন্ধুদের সাথে থাকে, যেখানে সূর্যের আলো পৌঁছয় না। এই ফ্রিজারের ভিতরটাও তো খুব ঠান্ডা, এখানেও সূর্যের আলো পৌঁছায় না। তাছাড়া এখানেও তো পায়েলের মতো আরো অনেকেই আছে। তাড়াহুড়ো করে রঘুকে বলল,
আচ্ছা, পায়েলের কোনো মোবাইল নাম্বার তোমার কাছে আছে? রঘু বলল, হ্যাঁ, রেকর্ডে আছে। হাসপাতালে ভর্তি হওয়ার পরে কেউ ওর ফোনটা হাসপাতালে জমা দেয়, তখনই নাম্বারটা রেকর্ড করা হয়। নিজের ফোনটাকে বার করে নাম্বারটা বলে আকাশ জানতে চাইল, এই নাম্বারটা নয় তো? রঘু ফাইল থেকে চেক করে ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ, এই নাম্বারটাই তো, কিন্তু নাম্বারটা আপনি কিভাবে পেলেন? ওর ফোন তো আজ বহুকাল ধরে আমাদের স্টোর রুমে সুইচ অফ হয়ে পড়ে আছে। আকাশের হাত পা ঠান্ডা হয়ে গেছে, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। রঘুর কথার কোনো উত্তর না দিয়ে ফ্রিজারের বক্সটাকে ভিতরের দিকে ঠেলে বন্ধ করে দিল। পিছন ফিরতেই শুনতে পেল কে যেন ওর কানে কানে ফিসফিস করে বলছে, বলেছিলাম না তুমি হাসপাতালে জয়েন করো, তারপর আমি তোমার সঙ্গে দেখা করব। আমি কিন্তু কথা রেখেছি আকাশ। আকাশের বুকের ভিতরটা মুচড়ে উঠল। কি যেন বলার চেষ্টা করলো সে, পারল না। রঘু বলল, গ্রামের হাসপাতাল বলে এখানে কেউ এলেও 2-3 বছরের বেশি থাকতে চায় না। চলে গেলে হাসপাতাল আবার ডাক্তার শূন্য হয়ে যায়। আমাদের মতো মানুষগুলোর জীবনের তো কোনো দাম নেই স্যার, তাই আমাদের বিনা চিকিৎসায় মরতে হয়। আকাশের চোখের কোণায় এক বিন্দু জলের রেখা দেখা দিয়েছে। নিজের প্রিয়জনের বিনা চিকিৎসায় মারা যাওয়ার দুঃখ আজ বুঝেছে আকাশ। পায়েল ওকে বুঝিয়ে দিয়েছে সেই কষ্ট। মনে মনে ভাবল, পায়েলের এই চেষ্টাকে নিজের স্বার্থের জন্য, সুখের জন্য বৃথা হয়ে যেতে দেবে না সে। রঘুর দিকে তাকিয়ে আশ্বাসের সুরে বলল, আমি থাকবো রঘু, যতদিন না পর্যন্ত আমার ট্রান্সফার হচ্ছে ততদিন পর্যন্ত আমি থাকব। আর তারপরেও এই গ্রামের কাছাকাছি কোনো একটা হাসপাতালে চাকরি নিয়ে এখানেই প্র্যাকটিস শুরু করব। আর কোনো পেশেন্টকে আমি বিনা চিকিৎসায় মরতে দেব না।